হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট কেমিস্ট্রি। আমি তোমাদের তন্ময় স্যার আজকে নিয়ে চলে এসেছি পর্যায় সারণীর সেকেন্ড ক্লাস। আমি তোমাদেরকে পর্যায় সারণীর প্রত্যেকটা টপিক ক্লাস ওয়াইজ বুঝিয়ে দেব, যেটা ক্লাস 11 এবং নিট জেইর জন্য প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ক্লাসটা যদি ঠিকঠাক ফলো করো তাহলে দেখবে তোমাদের এই রিলেটেড অর্থাৎ পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়ব পর্যায় সারণীর যে মৌলগুলো আছে তার শ্রেণী বিভাগ করব এবং তাদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখব। চলো দেখো, আমরা যদি পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোকে ভালো করে বিশ্লেষণ করি বা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর একটা রূপরেখা, ঠিক পর্যায় সারণীটা এইরকম টাইপের দেখতে। পর্যায় সারণীটা ঠিক এইরকম টাইপের দেখতে। তো এই পর্যায় সারণীতে দেখো ঠিক এই জায়গাটায় দুটো ঘর আছে বা দুটো শ্রেণী আছে, এইখানে 10টা শ্রেণী আছে, এরকম করে 10টা শ্রেণী আছে, আর এইখানে আছে 6টা শ্রেণী। আর নিচে আমরা দেখতে পাবো এইরকম একটা ব্লক রাখা আছে। ঠিক আছে, পর্যায় সারণীটা আমরা যদি দেখি, আমরা আগের ক্লাসে পর্যায় সারণী করেছি, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসে গিয়ে দেখে নিতে পারো। তো এই পর্যায় সারণীতে এই প্রথম দুটো সারিকে আমরা বলছি এস ব্লক মৌল। এস ব্লক মৌল। আবার এই 13 থেকে 18, 13, 14, 15, 16, 17, 18 এই 6টা শ্রেণীকে বলবো পি ব্লক মৌল। কেন বলছি সেটা পরে ডিসকাস করছি। আবার এইখানে যে মোট 10টা, আমার এখানে হয়তো 10টা ঘর কাটা নেই, বাট এখানে মোট 10টা শ্রেণী আছে, 10টা সারি আছে। এই 10টা সারিকে বলা হয় ডি ব্লক মৌল। আর নিচে যে দুটো টেবিল করা আছে যেখানে মোট এরকম 14টা করে ঘর থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 14টা থাকবে, আরো থাকবে 11 12 13 14, মোট 14টা ঘর থাকবে, যেখানে মৌলগুলোকে আমরা বলবো এফ ব্লক মৌল। ঠিক আছে, তাহলে দেখো আমরা টোটাল পর্যায় সারণীর মৌলগুলোকে 4টি ভাগে ভাগ করছি, দ্যাট ইজ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড এফ ব্লক। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এদের এস ব্লক বলছি, পি ব্লক বলছি, ডি ব্লক বলছি এবং এফ ব্লক বলছি, এবং এই প্রত্যেকটা ব্লকের নির্দিষ্ট কোনো একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য আমরা এই মৌলগুলোকে ঠিক একটা নির্দিষ্ট ওয়েতে সাজিয়েছি। তো সেটাই আমরা এখন দেখব। তাহলে দেখো, পর্যায় সারণীর মৌলগুলোকে আমরা কটা ভাগে ভাগ করছি এখন? 4 ভাগে। এক হচ্ছে যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, এই 4টি মৌল। ওকে, তাহলে এখন আমাদেরকে দেখতে হবে, প্রথম আমরা এস ব্লক থেকে শুরু করব, যে এস ব্লক মৌল কাকে বলবো। আবার এস ব্লক মৌল যদি বলি, যাদেরকে বলছি তাদেরকে আমরা
তাদের বৈশিষ্ট্য বা ধর্মগুলো কি হবে সেটা জানবো। তো দেখো, প্রথম আমি পড়ছি এস ব্লক মৌল। এস ব্লক মৌল পড়ার আগে আমাদেরকে একটা ইলেকট্রন বিন্যাস জানা দরকার। এখন এই ইলেকট্রন বিন্যাসটা কোনখানে আছে? অ্যাটমিক স্ট্রাকচারে আছে। অ্যাটমিক স্ট্রাকচারে বা পরমাণুর গঠনে ইলেকট্রন বিন্যাস আছে। দেখো, আমি সেই জন্য ছোট্ট একটু জিস্ট করে বলে দিচ্ছি যে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। দেখো, বোরের মডেল অনুযায়ী এটা ছিল কোন একটা পরমাণু, এটা ছিল প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ, এরকম ভাবে চতুর্থ পঞ্চম চলতে থাকে। তাহলে এইগুলোকে আমরা বলি কক্ষ বা অরবিট। এগুলোকে কি বলছে? কক্ষ বা অরবিট। এই কক্ষগুলোকে পরে সমারফিল্ড এসে উপকক্ষে এবং উপকক্ষকে আবার বেশ কিছু কক্ষকে ভাগ করা যায়। তাহলে সেটা আমি এখন জাস্ট জিস্ট করে বলে দিচ্ছি, পরমাণুর গঠনে ডিটেলস বলবো। তাহলে যখন n ইকুয়াল টু 1 বা কে কক্ষ, এটাকে কি, এটা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। তাহলে কে কক্ষ যার n বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাকে আমরা একটি মাত্র উপকক্ষে ভাগ করতে পারি যার নাম হচ্ছে 1s। আবার এল কক্ষকে যার n ইকুয়াল টু 2, তাকে আমরা দুটো উপকক্ষে ভাগ করতে পারি 1s, মানে তার হচ্ছে 2s, সরি 2s এবং 2p। এম কক্ষকে একইভাবে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, তাকে আমরা ভাগ করতে পারি 3s, 3p and 3d। এইরকম ভাবে কে এল এম এন কেও আমরা ভাগ করতে পারি 3s, 3p, 3d, সরি n ইকুয়াল টু 4, তাকে ভাগ করতে পারি 4s, 4p, 4d and 4f। ওকে, এখন এই যে কক্ষগুলোকে, সরি উপকক্ষগুলিকে আবার কিছু কক্ষকে ভাগ করা যায়। যেমন এস কক্ষের, এস উপকক্ষের একটি মাত্র কক্ষ, পি উপকক্ষের 3টি কক্ষক বা অরবিটাল, ডি উপকক্ষের 5টি কক্ষক এবং এফ উপকক্ষের 7টি কক্ষক। এবার এই প্রতিটি কক্ষকে আবার সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন বসতে পারে। তাহলে প্রতি কক্ষকে কতগুলো ইলেকট্রন বসতে পারে? না, প্রতি কক্ষকে, সরি কক্ষে নয়, কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন বসতে পারে বা থাকতে পারে। ওকে, সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখন দেখো, আমি যদি এই কক্ষগুলোকে পরপর লিখি তাহলে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে? আমি এই পোরশনটা মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নেবে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে। না দেখো, প্রথম কক্ষপথ কি থাকে? কে কক্ষ, তারপরে এল কক্ষ, তারপরে এম কক্ষ, এন কক্ষ। তাহলে আমি যদি কক্ষপথগুলোকে লিখি, কে কক্ষের একটাই কক্ষক 1s, এর হচ্ছে যে 2s, 2p, এর হচ্ছে 3s, 3p, 3d, এর হচ্ছে যে 4s, 4p, 4d and 4f, এইভাবে চলতে থাকবে। তাহলে যদি ইলেকট্রন, আমি কোনো একটা নির্দিষ্ট পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি,
ধরো আমি সাপোজ বললাম কার্বন, কার্বনের ইলেকট্রন কত? 6। তাহলে 6 যদি ইলেকট্রন হয় তাহলে 1s এ কটা বসবে? কারণ একটা কক্ষকে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 1s এ 2টো, 2s এ 2টো, 2p তে 6টা। এখন বলতে পারে যে এক্ষুনি তো বললেন যে কক্ষকে, একটা কক্ষকে 2টো, কিন্তু আমি কি বলেছি? পি একটা উপকক্ষ যেখানে 3টে কক্ষক বর্তমান, এক্ষুনি এখানে লিখেছিলাম। তাহলে 3টে কক্ষক যদি বর্তমান হয়, 3টে কক্ষকের প্রত্যেকটা ঘরে যদি 2টো করে ইলেকট্রন বসে, তাহলে 6টা ইলেকট্রন বসতে পারবে। তাহলে দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে 6টা বসতে পারবে, কিন্তু আমার আছে কটা? মোট 6টা ইলেকট্রনের মধ্যে এখানে 2টো বসিয়েছি, এখানে 2টো বসিয়েছি, আর পড়ে থাকলো কটা? 2টো। মোট 6 ইলেকট্রন ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে এই ইলেকট্রনের দেখো বহিস্থ কক্ষে মানে লাস্ট যে ইলেকট্রনটা 6টা, 2 2 4 2 6টা, সর্বশেষ ইলেকট্রনটা কোন কক্ষকে বসেছে? পি কক্ষকে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিয়ে আসছি, সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11 বা ইলেকট্রন সংখ্যা 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে আসছে 1s 2s 2p 3s। আমি বসাই 1s এ 2টো, 2s এ 2টো, 2p তে 6টা, 3s এ 1টা। তাহলে যখন ইলেকট্রন আমি ফিল আপ করছি, তখন যদি সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে কক্ষকে প্রবেশ করছে, ওই মৌলটাকে ওই নির্দিষ্ট ব্লকের মৌল বলবো। তার মানে দেখো সোডিয়াম কোন কক্ষপথে ঢুকছে? লাস্ট ইলেকট্রন 3s, তার মানে এস কক্ষকে ইলেকট্রনটা প্রবেশ করছে। তার জন্য সোডিয়ামকে বলবো কি না? এস ব্লক মৌল। কার্বনের দেখো, কার্বনের শেষ ইলেকট্রন কোথায় ঢুকছে? পি কক্ষকে, তাহলে কার্বনকে বলবো পি ব্লকের মৌল। ঠিক আছে, একইভাবে যদি আমি এটা মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখবে। একইভাবে যদি আমি ম্যাঙ্গানিজ করি, বোঝানোর জন্য করছি, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের 25, 1s2 2s2 2p6 3s2 3p6 3d, বা আমি আগে করি 4s2 3d5। এবার এখানে একটা টুইস্ট আছে যে কেন কেন আগে 4s চলে এলো আর 3d কেন পরে গেল? এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে যে আব্বাউ প্রিন্সিপাল থেকে বলতে হবে। এখন শুধু এটুকু জেনে নাও, সর্বশেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে ঢুকেছে? পি কক্ষপথে ঢুকেছে, সরি ডি কক্ষপথে ঢুকেছে। সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু ডি কক্ষপথে ঢুকেছে, তাহলে এটাকে কি বলবো? ডি ব্লক মৌল। ওকে, তাহলে বোঝা গেল কেন এই ব্লকের নামকরণ হচ্ছে না, লাস্ট ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রনটা যে কক্ষপথে ঢুকছে, আমরা ওই মৌলটাকে সেই ব্লকের মৌল বলছি। ওকে, তাহলে এখন দেখো এস ব্লকের মৌল কাকে বলে না? হিলিয়াম ব্যতীত, হিলিয়ামের দেখো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2, বাট এটা থাকে একদম শেষ 18তম গ্রুপে, এটা নিষ্ক্রিয় গ্যাস বলে। তাহলে হিলিয়াম ব্যতীত যে সমস্ত মৌলের যোজ্যতা ইলেকট্রন তথা সর্বশেষ ইলেকট্রন বহিস্থ স্তরের এস অরবিটালে প্রবেশ করে, সেই মৌলগুলোকে এস ব্লক মৌল বলা হয়। যেহেতু এস অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, তাই পর্যায় সারণীর প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীর মৌলগুলিকেই এস ব্লকের অন্তর্ভুক্ত করা হয়। আমি যদি পর্যায় সারণীর একটা ছোট্ট সংস্করণ এঁকে নিই, তাহলে দেখো এই যে প্রথম যে গ্রুপ 1 এবং 2, তার মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
বেরিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে যে রেডিয়াম। এই যে মৌল, দুটো সারির মৌল, এরা সবাই এস ব্লকের অন্তর্গত, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা এস অরবিটালে বা এস কক্ষকে প্রবেশ করে। ওকে, আর এস উপকক্ষের একটাই কক্ষ, তাই একটা কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন ধরতে পারে। তাহলে এই মৌলগুলোতে একটাই এস, মানে এস এর প্রথম ইলেকট্রনটা ঢুকবে, আর এইটাকে এস এর দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকবে, প্রথম ইলেকট্রনটা ঢুকবে এই প্রথম মৌলগুলোতে, আর দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকবে এই মানে সেকেন্ড মৌলগুলোকে, দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকবে এই সেকেন্ড মৌলগুলোতে। তাহলে এই সারিটার নাম হচ্ছে যে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। আর এই যে সারি, এটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে এস ব্লক হয়ে গেল। এবার এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে দেখতে হবে বা বৈশিষ্ট্য। দেখো কি বলছে এস ব্লকের বৈশিষ্ট্য। আচ্ছা, এস ব্লকের মৌলগুলি সাধারণ বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NS 1 থেকে 2। এন মানে কি? এন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 1 থেকে 2 মানে সর্বনিম্ন একটা ইলেকট্রন ঢুকতে পারে, কারণ এস কক্ষে একটাই উপকক্ষ আছে, আর সর্বোচ্চ দুটো ইলেকট্রন ঢুকতে পারে, তাই এস কক্ষে। কারণ এস কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, মানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধরতে পারে না, দুটো। ঠিক আছে। আর এনটা কি বললাম? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 1s হতে পারে যদি প্রথম কক্ষপথে হয়, 2s হতে পারে দ্বিতীয় কক্ষপথে হয়, 3s এরকম ... 4 5s হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। চলো এইবার বলছে এস ব্লকের মৌলগুলি নরম এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। দেখো এটা স্বাভাবিক। সোডিয়াম তোমরা দেখেছো, ঠিক সাবান যেমন সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম ধাতুগুলো সাবান যে এরকম নরম ওই রকম নরম টাইপের। ঠিক আছে, এরা খুব একটা দৃঢ় নয়। এবং যেহেতু এরা নরম, তাহলে এদের ক্রিস্টালটা কি হচ্ছে, যে যখন কেলাসটা গঠন করছে, এদের কেলাসের প্যাকিংটা কি দুর্বল। যদি প্যাকিং খুব টাইট হতো তাহলে এরা কি হতো, শক্ত কঠিন পদার্থ, মানে ধাতু তৈরি হতো। কিন্তু এরা নরম, তাই হচ্ছে যে এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ অল্প উষ্ণতাতেই গলে যায় এবং অল্প উষ্ণতাতেই স্ফুটন শুরু হয় বা বয়েলিং শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে এরা ধাতু, অবশ্যই ধাতু, কিন্তু তাও এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কেন? না, এদের যে ক্রিস্টাল বা কেলাসের কি হয়, কেলাসের গঠনটা দৃঢ় হয় না, তার জন্য এরা নরম হয়। এরা সকলেই কম আয়নন এনথালপি বিশিষ্ট ধাতু। আচ্ছা, আয়নন এনথালপি কাকে বলে? কোন পরমাণুর গ্যাসীয় অবস্থায় বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে, এটা বহিস্থ কক্ষ, একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে গিয়ে একটা গ্যাসীয় ক্যাটায়ন তৈরি করতে প্লাস দিয়েছি, মানে কি এই প্লাসটা দিয়েছি, এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ক্যাটায়ন। কারণ কি, ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে, ক্যাটায়ন ফরমেশন হবে। তাহলে এই ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকেই বলে আয়নাইজেশন এনথালপি বা আয়নন বিভব। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এদের আয়নন বিভবের মান কম হয়? কম হয় একটা কারণে, এরা সকলেই কম আয়নন এনথালপির বিক্রিয়াশীল ধাতু। এদের আয়নন এনথালপি কম হওয়ার কারণ হচ্ছে যে, আমি বলে দিচ্ছি, তুমি লিথিয়াম দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6
3s1। এই যে 2s2p মানে 3s এর ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় তাহলে এর ভ্যালেন্স শেল হবে 2s2 2p6। দ্যাট মিনস নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো। নিয়ন কি? নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তাই সহজেই কি করতে হবে, নিয়নের নিষ্ক্রিয় গ্যাস মানে সে স্থায়ী হয় এবং ইনার্ট টাইপের হয় বা নিষ্ক্রিয় টাইপের হয়। তার জন্য এই যে বাইরে অষ্টক পূর্তি করছে, দেখো 2 আর 6 8 মোট অষ্টক পূর্তি করে স্থায়ী যৌগে পরিণত হতে পারছে। তার জন্য সহজেই সোডিয়াম তার বহিস্থ কক্ষের ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে ইলেকট্রন ছেড়ে দিতে যদি অল্প শক্তির প্রয়োজন হয় তাকেই তো আয়নাইজেশন এনথালপি বলবো। তাই সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের দেখো 1s2 2s2 2p6 3s2। এই যে 3s এর দুটো ইলেকট্রন ছেড়ে দিলেই ম্যাগনেসিয়াম কি করছে, তার আগের যে অষ্টক নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্ট্রাকচার গঠন করছে, তাই এরা সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়। ওকে, চলো তারপরের পয়েন্টগুলো দেখো। তারপরের পয়েন্টে এরা সহজেই বহিস্থ ইলেকট্রন ত্যাগ করে। এক্ষুনি বললাম আয়নাইজেশন এনথালপি কম। আয়নাইজেশন এনথালপি কম মানেই তাদেরকে বাইরে থেকে ইলেকট্রনকে বাদ দিতে খুব অল্প পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এইবার দেখো ক্ষার ধাতুগুলো +1 আয়ন তৈরি করে আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো +2 আয়ন তৈরি করে। তার কারণ আমি যেমন সোডিয়ামের উদাহরণ দিয়ে বলেছি, সোডিয়ামের উদাহরণ দেখো 1s2 2s2 2p6 3s1। তাহলে বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? নাম্বার অফ ইলেকট্রন 1। ম্যাগনেসিয়ামের কটা? 1s2 2s2 2p6 3s2। বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? অফকোর্স দুটো। তাহলে এটা যদি একটা ইলেকট্রন ছাড়ে নিষ্ক্রিয় গ্যাসের পরিকাঠামো পাবে, ইলেকট্রন বিন্যাস। আর এটা যদি দুটো ইলেকট্রন থাকে ছাড়ে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের পরিকাঠামো বা ইলেকট্রন বিন্যাস পাবে। ওকে, তার জন্য এরা করে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, আর এরা করে ম্যাগনেসিয়াম +2, ক্যালসিয়াম +2, বেরিয়াম +2 এটসেট্রা। ঠিক আছে, ব্যাস চলো। এরা হচ্ছে +2, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো +2 আয়ন গঠন করে আর ক্ষার ধাতুগুলো +1 গঠন করে। আর কি প্রপার্টিজ আছে? এই ধাতুগুলো অত্যন্ত তড়িৎ ধনাত্মক এবং শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে। তড়িৎ ধনাত্মক মানে কি? যারা ইলেকট্রন নিতে চাইবে না বরং ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে তাদেরকে, বা যারা হচ্ছে ধাতব ধর্ম বেশি তাদেরকে বলা হবে কি না তড়িৎ ধনাত্মক। তাহলে এই যে সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো এরা সহজে ইলেকট্রন নিতে চায় না, কারণ এরা ছেড়ে অষ্টক পূর্তি করতে চায়। একটা বা দুটো ইলেকট্রন ছেড়ে দিলে এরা অষ্টকে চলে যাবে, তার জন্য ইলেকট্রন এরা ছাড়তে প্রেফার করে। তাই এদের তড়িৎ ধনাত্মকতা বেশি। ওকে, এদের তড়িৎ ধনাত্মকতা বেশি বা এরা অত্যন্ত তড়িৎ ধনাত্মক। এবার শক্তিশালী বিজারক কেন? আচ্ছা, বিজারক কাকে বলে? যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে। তাহলে একটা ধাতু যদি নিজে সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এটা জারণ হলো। এইবার দেখো জারণ যদি হয়, ওই যে ইলেকট্রন যদি কোনো একটা মৌল বা পরমাণু মানে গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে, এটাকে বলে বিজারণ। তাহলে এম প্রক্ষান্তরে কি করছে? ইলেকট্রন ছেড়ে এক্স কে বিজারিত হতে হেল্প করছে। তাহলে যে বিজারণ বিক্রিয়ায় হেল্প করে তাকে বলা হয় বিজারক পদার্থ। ঠিক আছে, যে বিজারণ বিক্রিয়ায় হেল্প করে তাকে বলা হবে বিজারক পদার্থ। ওকে, চলো তাহলে তাই কি করছে, এই ধাতুগুলো যেহেতু এরা সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে এবং এদের আয়নাইজেশন এনথালপি খুব কম, তাই এরা শক্তিশালী বিজারক রূপে কাজ করে। চলো উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম ও বিক্রিয়াশীলতা বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচের দিকে যত যাব দেখো পরমাণুর আকার বাড়বে। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম,
তাহলে যত পরমাণুর আকার বাড়বে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল দুর্বল হয়ে পড়বে। তাহলে এই ইলেকট্রন খুব সহজেই সিজিয়াম ছেড়ে দিতে পারবে। ওকে, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম এবং সোডিয়াম। তাহলে যত নিচের দিকে নামবো ইলেকট্রন ছেড়ে এই ধাতুগুলির ক্যাটায়ন গঠন করার প্রবণতা বাড়বে, আর ক্যাটায়ন হলেই সে অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, যৌগ গঠন করবে। ব্যাস, তার মানে বিক্রিয়াশীলতা বৃদ্ধি পাবে। এবার ধাতব ধর্ম কাকে বলে? যে যৌগগুলি সাধারণত খুব তড়িৎ পজিটিভ বা কি বলবো তোমার ইলেকট্রো পজিটিভ নেচারের হয়, তাদেরই অ্যাকচুয়ালি ধাতব ধর্ম বেশি হয়। ঠিক আছে, তাহলে যত নিচের দিকে নামবো তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা থেকে আয়নিত হওয়ার পাওয়ার বা আয়নাইজেশন পাওয়ার এইগুলো সবই কি হবে, মানে খুব ইজিলি হবে আর কি। ঠিক আছে, বা তড়িৎ পরিবহন করতে পারবে। তাই এদের ওপর থেকে যত নিচে যাব তাদের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, চলো। অত্যধিক বিক্রিয়াশীল হওয়ার কারণে এরা পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। স্বাভাবিক, কারণ কি আমরা জানি সোডিয়ামকে একটু জলে ফেলে দিলে বা ময়েশ্চারে রেখে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এরা এতটাই বিক্রিয়াশীল যে ওপেন এয়ারে বা ময়েশ্চারে বা অ্যাটমসফিয়ারে রেখে দিলে এরা কি করে হয়, সহজেই বিক্রিয়া করে ফেলে। সহজেই বিক্রিয়া করে এরা কি করে, যৌগ অক্সাইড, হাইড্রোক্সাইড, ক্লোরাইড ইত্যাদি যৌগ গঠন করে। তাই এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। দেখো, পৃথিবীতে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, কিন্তু সোডিয়াম কি পিওর স্টেটে আছে বা বিশুদ্ধ ফর্মে? না। কি ফর্মে আছে? NaCl ফর্মে আছে। কি ফর্মে আছে? NaCl ফর্মে। সমুদ্রের জলে প্রচুর পরিমাণে NaCl ফর্মে সোডিয়াম আছে, কিন্তু মুক্ত অবস্থায় নেই, কারণ এরা এতটাই বিক্রিয়াশীল যে পৃথিবী পৃষ্ঠে যত সোডিয়াম বা ম্যাগনেসিয়াম বা এই ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো অক্সাইড বা হাইড্রোক্সাইড তৈরির মাধ্যমে পৃথিবীতে আছে। লিথিয়াম আর বেরিলিয়াম যৌগ ছাড়া এস ব্লকের অধিকাংশ যৌগ মূলত আয়নিক বা তড়িৎযোজী। আয়নিক মানে তড়িৎযোজী। লিথিয়াম আর বেরিলিয়াম Li আর Be ছাড়া সবাই কি করে, আয়নিক বা তড়িৎযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, এটা তুমি আমি তোমাদেরকে কেমিক্যাল বন্ডিং এ অবশ্যই পড়াবো যে কেন এটা করে, এখন আর আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। চলো, এইবার আসো পি ব্লক মৌল বা পি ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্ট কাকে বলে? যে সব মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি পি কক্ষে প্রবেশ করে সেই সমস্ত মানে মৌলকে বলবো পি ব্লক মৌল। দেখো সংজ্ঞা কি বলছে, যে সমস্ত বা যে সব মৌলে যোজ্যতা ইলেকট্রন বা বহিস্থ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে সেইগুলিকে পি ব্লক মৌল বলা হয়। দীর্ঘ পর্যায় সারণীতে আমি যে দেখো একটা ডেমো পিরিয়ডিক টেবিল যদি আঁকি, এই যে দীর্ঘ পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিলের যে চার্টটা আমরা পেয়েছি, এই যে 13 থেকে 18 পর্যন্ত 13 থেকে 18 পর্যন্ত এই মৌল, এই যে 6টা পর্যায় আছে, এই 6টা পর্যায়কে বলা হয় পি ব্লক মৌল। কারণ এদের সমস্ত ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে যোজ্যতা ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে বসছে। ঠিক আছে, চলো পি ব্লকের মৌলসমূহের বৈশিষ্ট্য কি, এবার বৈশিষ্ট্যগুলো দেখে নেব। দেখো, পি ব্লকের মৌলগুলি বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস সাধারণত কি NH2 1 থেকে 6। তার মানে এস অরবিটাল সম্পূর্ণরূপে ভর্তি থাকবে আর পি অরবিটালের 1 থেকে 6 হবে। যেমন বোরনের আমি যদি উদাহরণ দিই 1s2 2s2 2p1, তাহলে বহিস্থ কক্ষ কোনটা? 2s2 2p1 বহিস্থ কক্ষ। ঠিক আছে, এই বহিস্থ কক্ষে দেখো p1। আবার যদি আমি
নিয়নের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো 1s2 2s2 2p6। তাহলে দ্বিতীয় পর্যায়ের পি ব্লকের প্রথম মৌল বোরন আর শেষ মৌল নিয়ন, মানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন। তাহলে প্রথম মৌলের ইলেকট্রন বিন্যাসে পিতে কটা ইলেকট্রন আছে? একটা। আর শেষ মৌলের ইলেকট্রন বিন্যাসে পিতে আছে 6টা। পি কক্ষে যেহেতু বা পি উপকক্ষে যেহেতু 3টে কক্ষক আছে, প্রত্যেকটাতে 2টো করে বসলে সর্বাধিক 6টা ইলেকট্রনই ধরে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস ns2 থেকে np1। কার্বন হলে পি অরবিটালে 1 বসবে, সরি 2 বসবে, নাইট্রোজেন হলে 3, অক্সিজেন হলে 4, ফ্লুরিন হলে 5 আর নিয়ন হলে 6। ওকে, চলো এইবার দেখো পি ব্লকে অধাতু, পি ব্লক মৌলগুলি জেনারেলি অধাতু বা সাধারণভাবে অধাতু, দুর্বল ধাতু এবং ধাতু কল্প থাকে, তবে বেশিরভাগই অধাতু থাকে। এই মৌলগুলি সমযোজী, তড়িৎযোজী এবং কিছু কিছু ক্ষেত্রে সমন্বয় যোজ্যতা বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডও এরা প্রদর্শন করে। সমযোজী, তড়িৎযোজী এগুলো পরে আমরা ক্লাসে মানে যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন ডিটেলস আলোচনা করব। মৌলগুলি অ্যালোট্রোপ প্রদর্শন করে। অ্যালোট্রোপ কাকে বলে? রূপভেদ বা বহুরূপতা। রূপভেদ মানে কি? কার্বন, কার্বন পৃথিবীতে দেখো হিরোকো কার্বন, পেনের যে রিফিলে গ্রাফাইট থাকে, মানে পেন্সিল, লেড পেন্সিলের যেটা, সেই যে রিফিলটা সেটাও গ্রাফাইট বলি, সেটাও কার্বন। আবার আমরা যে কয়লা আছে সেটাও কার্বন। তাহলে কার্বনকে আমরা, বা ভূষা কালি, বাড়িতে যে কালি পড়ে বা উনুন জ্বললে বা আগুন জ্বলে যেটা হয় সেটাও কার্বন। তাহলে কার্বনের যেমন অনেক রূপভেদ আছে, যেরকম কিছু কিছু মৌল আছে যেমন সিলিকন, কার্বন, ফসফরাস, সালফার। ঠিক আছে, ফসফরাসের 3টে, হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস আর ধূসর ফসফরাস বা ব্ল্যাক ফসফরাস, মোট 3টে রূপভেদ আছে। সেরকম সালফারের আছে মনোক্লিনিক সালফার, রোম্বিক সালফার, এরকম রূপভেদ আছে। তাহলে এরা, এই মৌলগুলি, পি ব্লকের অনেক মৌলই অ্যালোট্রোপ প্রদর্শন করে। নিষ্ক্রিয় গ্যাসগুলি সম্পূর্ণ ns2 np6 ইলেকট্রন বিন্যাস থাকার কারণে কোনো বিক্রিয়াশীলতা দেখায় না, এদের নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলে। তাহলে দেখো পর্যায় সারণীর একদম শেষ গ্রুপে, পর্যায় সারণীর একদম শেষ গ্রুপে মানে গ্রুপ নাম্বার 18-এ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এন্ড অগ্নেশন, এই যে মৌলগুলো আছে এদের সমস্ত বহিস্থ কক্ষে অষ্টক বা 8টা ইলেকট্রন পূর্তি থাকে। 8টা ইলেকট্রন যেহেতু পূর্তি হয়ে যায় তাই এরা বাইরে থেকে কোনো ইলেকট্রন গ্রহণও করে না এবং ইলেকট্রন ছাড়েও না। এই ইলেকট্রন গ্রহণ আর না ছাড়ার জন্য এরা তার মানে সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে বলা হয় নিষ্ক্রিয় বা ইনার্ট গ্যাস। ওকে, চলো এইবার দেখো নিষ্ক্রিয় গ্যাস গোষ্ঠীর আগে দুটি গুরুত্বপূর্ণ অধাতব গোষ্ঠী আছে। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসিন। ঠিক আছে, টেনিসিন, এই যে মৌলগুলোকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেনিসিন, এইগুলোকে বলে হ্যালোজেন মৌল। এটা কোন গ্রুপের অন্তর্গত? গ্রুপ 17। গ্রুপ 17 এর অন্তর্গত মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। গ্রুপ 16 যে মৌলগুলো আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম আর হচ্ছে যে সঙ্গে লিভারমোরিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং লিভারমোরিয়াম, এদেরকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন, ঠিক আছে। তার সঙ্গে আমি আরো দুটো অ্যাড করে দিচ্ছি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং এমসি। এমসি কি না? মস্কোভিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং মস্কোভিয়াম। মস্কোভিয়াম, এই মস্কোভিয়ামকে আমরা বলছি, এই পুরো শ্রেণীটাকে বলছি নিকটোজেন।
নিটোজেন। এটা কোন গ্রুপের অন্তর্গত? গ্রুপ হচ্ছে 15। আর একটা আছে দেখো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, আর শেষেরটা কি আছে? ফ্লুরোভিয়াম, Fl। ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এবং ফ্লুরোভিয়াম। ওকে, এইগুলোকে বলা হবে ক্রিস্টালোজেন। বাংলায় হচ্ছে যে ক্রিস্টালোজেন। মোটামুটি এইগুলো জেনে রাখলেই হবে। ওকে, চলো একটু তুলে নেবে, যে কোনো মুহূর্তে কোশ্চেন চলে আসতে পারে। এখন এই দুটি গোষ্ঠীর মৌলগুলির ইলেকট্রন, এই দুটি বলতে আমি হ্যালোজেন আর চ্যালকোজেনকে বলছি, অর্থাৎ গ্রুপ 17 এবং গ্রুপ 16, এই দুটি গোষ্ঠীর মৌলগুলির ইলেকট্রন গ্রহণ এনথালপি খুবই ঋণাত্মক এবং স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস লাভের জন্য যথাক্রমে একটি ও দুটো ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে? না, কোনো একটি পরমাণুর বহিস্থ কক্ষে বাইরে থেকে একটা ইলেকট্রন এনে স্থাপন করলে যে পরিমাণ শক্তির বিকিরণ হয়, অর্থাৎ শক্তি আমরা পাই, পরিবেশে শক্তিটা বেরিয়ে আসে, তার মানে শক্তি শোষণ নয়, শক্তি দিতে হচ্ছে না, শক্তি উদ্ভব হচ্ছে, সেই শক্তিকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এখন দেখো, ইলেকট্রন শক্তি যদি রিলিজ হয় সেটা কি হয়? ঋণাত্মক। অর্থাৎ যত বেশি ঋণাত্মক মানটা যত বেশি ঋণাত্মক আসবে, তার মানে তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি তত বেশি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি, বা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, দেখো ফ্লুরিনের বাইরের কক্ষে কটা গো? 7টা। ক্লোরিনেরও বাইরের কক্ষে 7টা, ব্রোমিনেরও বাইরের কক্ষে 7টা, অক্সিজেনের 6টা, সালফারের 6টা এবং সেলেনিয়ামের 6টা ইলেকট্রন আছে। তাহলে এই ফ্লুরিন, ক্লোরিন বা হ্যালোজেন মৌলগুলো যদি একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলেই তারা অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ স্থায়ী হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা করে ইলেকট্রন গ্রহণ করলে। আর অক্সিজেন শ্রেণীর মৌলগুলো, মানে তোমার চ্যালকোজেন গুলো, যদি একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলেও তারাও কি হচ্ছে? অষ্টক পূর্তি করছে। তাই তারা কি করবে? সহজেই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। তাহলে ইলেকট্রন টানার ঘটনাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, বা এরা কি বলছে? এরা খুব সহজেই ইলেকট্রন নিজের কক্ষের দিকে টেনে নেয় বলেই এদের ইলেকট্রন গ্রহণ এনথালপি, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার পরে উৎপন্ন শক্তির মানটা অনেক বেশি হয়। ওকে, চলো এইবার দেখো, পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তার মানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরকম চলতে থাকবে। গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। তাহলে যত বাম থেকে ডান দিকে যাচ্ছি, বোরন থেকে নিকেলের দিকে বা অ্যালুমিনিয়াম থেকে আর্গনের দিকে, তার তত অধাতব ধর্ম বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। আর ওপর থেকে যত নিচে নামছি, ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, চলো, পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, আর গ্রুপ বরাবর বা শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এস ব্লক এবং পি ব্লক মৌলগুলিকে সম্মিলিতভাবে
বন্ধুত্বমূলক মৌল বা প্রধান গোষ্ঠীর মৌল বলা হয়। তাহলে এই যে এস ব্লক পড়লাম আর পি ব্লক পড়লাম, এই দুটো মৌলকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা প্রতিনিধিমূলক মৌল বা প্রধান গোষ্ঠীর মৌল বা মেন মানে কি বলবো মেন স্ট্রিম এলিমেন্ট বলা যেতে পারে। চলো এইবার আসি আমরা ডি ব্লক এলিমেন্টের কিছু বৈশিষ্ট্য। আগে জেনে নি ডি ব্লক এলিমেন্ট কাকে বলে। ডি ব্লক এলিমেন্ট তাকেই বলবো যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যোজ্যতা ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রনটি ডি কক্ষপথে প্রবেশ করছে, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসকে আমরা বলবো সেই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলগুলোকে আমরা বলবো ডি ব্লক মৌল। ওকে, চলো দেখে নিই। যেসব মৌলের যোজ্যতা ইলেকট্রন বা শেষ ইলেকট্রন শেষের আগের স্তরের ডি অরবিটালে প্রবেশ করে সেইগুলিকে ডি ব্লক মৌল বলে। এখন এইখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে, শেষের আগের স্তর বা পেনাল্টিমেট সেল। পেনাল্টিমেট বলতে কি, দেখো আমরা ফুটবল খেলা দেখেছি, এটা যদি গোলই হয়, গোলকিপারের আগে এরকম একটা বক্স থাকে, ঠিক আছে, এটা ধরো গোল কি, হ্যাঁ, এখানটা গোল হয়। তাহলে তার আগে এই যে বল, এইটা ফাইনাল লাইন, এর উপরে বল চলে গেলে কি হবে, গোল হয়ে যাবে। কিন্তু তার আগে যে বক্সটা থাকে এইখানে অনেক সতর্কবার্তা থাকে, দিস ইজ কল্ড পেনাল্টি বক্স। তাহলে ফাইনাল লাইনের আগের লাইনকে বলা হয় পেনাল্টি বক্স বা পেনাল্টি লাইন, পেনাল্টি জোন। তাহলে কোন কক্ষের সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথকে বলা হয় পেনাল্টিমেট সেল, ঠিক আছে, পেনাল্টিমেট সেল। তাহলে কেন এইখানে তোমার মনে হচ্ছে, মানে প্রশ্ন হতে পারে তোমাদের যে কেন আগের কক্ষে ইলেকট্রনটা বসে, মানে সর্বশেষ কক্ষে না বসে আগের কক্ষে। অ্যাকচুয়ালি এটা সর্বশেষ কক্ষেই বসে, কিন্তু তোমরা যেটা এখনো পড়োনি বা অনেকেই হয়তো পড়ে নিয়েছো, যে আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী এস কক্ষ, যেমন 4s বা 3d, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে 4s কক্ষের এনার্জি 3d কক্ষের এনার্জির তুলনায় কম, তাই আগে 4s ফিল আপ হয়, পরে 3d ফিল আপ হয়। 1s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 ফিল আপ হয়ে যাওয়ার পরে যা এক্সেস ইলেকট্রন থাকবে সেটা ডি কক্ষে ফিল আপ হবে। আমি এটা ম্যাঙ্গানিজের দেখালাম, ম্যাঙ্গানিজ Mn, ঠিক আছে, ম্যাঙ্গানিজের দেখালাম 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে দেখো আগে 4s ফিল আপ হয়েছে, তারপরে 3d ফিল আপ হচ্ছে। কেন 4s আগে ফিল আপ হয়েছে না, 4s এর শক্তি অ্যাকর্ডিং টু আব্বাউ প্রিন্সিপাল 4s এর শক্তি 3d শক্তি অপেক্ষা কম, তার জন্য আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ফিল আপ হয়, পরে উচ্চ শক্তি স্তরে। তাহলে এখানে দেখো এই যে পেনাল্টিমেট সেল, কেন পেনাল্টিমেট না, এর কোয়ান্টাম সংখ্যা 3 আর এর কোয়ান্টাম সংখ্যা 4, এই যে পেনাল্টিমেট সেলে বসছে, তাই জন্য এই মৌলগুলোকে বলা হচ্ছে ডি ব্লক মৌল। ওকে, চলো এই মৌলগুলির বহিস্থ এবং শেষের আগের উভয় স্তরের যোজ্যতা ইলেকট্রন থাকে, এদেরকে ট্রানজিশন মৌল বলা হয়। তাহলে আমি যদি এক্ষুনি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, আগে 4s ফিল আপ করে দিলাম, 3d 5 বা 6 দিলাম, ঠিক আছে। আগে কিন্তু ফিল আপ করেছি 4s, দেখো 3d এখনো ভ্যাকেন্ট আছে, তুমি এইভাবেও লিখতে পারো। আর আমি আগের পেজে যেটা লিখলাম, আগে 4s কে বসিয়েছি, তারপরে 3d, বোথ আর সেম। বাট যদি এই ফর্মে লেখো, আগে 4s এ দুটো ইলেকট্রন ফিল আপ করে বাকি ইলেকট্রন 3d তে বসাতে হবে। তাহলে এখন দেখো যখন এখান থেকে আমি ইলেকট্রন বার করব, এটা ম্যাঙ্গানিজ, তো এটা ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজের আয়রনের ইলেকট্রন বিন্যাস। যখন আমি আয়রন 3+ তৈরি করব, তখন যখন আমি প্রথম বলি আয়রন 2+ তৈরি করব,
তখন দেখো সবকিছু ঠিক থাকবে, 3d6 4s2 4s0, 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তার মানে 4s এর ইলেকট্রনটা যোজ্যতা তৈরি করতে সাহায্য করছে। এখন যোজ্যতা কত আয়রনের? +2। কিন্তু যখন আয়রন 3+ হবে তখন দেখবে 3d5 4s0, অর্থাৎ এইবার 3d থেকে ইলেকট্রন বেরোতে শুরু করেছে। তাহলে দেখো এখানে কি বলেছে, মৌলগুলির বহিস্থ এবং শেষের আগের উভয় কক্ষ, বহিস্থ কক্ষ, এটা বহিস্থ কক্ষ, এটা বহিস্থ কক্ষ, আর এটা শেষের আগের কক্ষ, উভয় স্তরেরই যোজ্যতা ইলেকট্রন থাকে। তাই কি হচ্ছে, এখান থেকেও বেরিয়ে প্রথম 4s থেকে বেরোবে, তারপরে যদি আরো বার করতে চাই তখন 3d থেকে বেরোবে। এই মৌলগুলোর ধর্ম মোটামুটি এস ব্লক আর পি ব্লক মৌলের মাঝামাঝি থাকার জন্য, মানে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এদের ধর্মটা এস ব্লক মৌল আর পি ব্লক মৌলের মাঝামাঝি থাকার জন্য এদেরকে বলা হয় ট্রানজিশন মৌল বা সন্ধিগত মৌল। ওকে, চলো দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলি ডি ব্লকের অন্তর্গত। এই যে দেখো প্রথম দুটো ডেমো পিরিয়ডিক টেবিল 1 2, এবার এখান থেকে 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12, এইটা হচ্ছে যে ডি ব্লক মৌল। ওকে, তাহলে প্রথম 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক মৌল। চলো এইবার দেখো ডি ব্লক মৌলগুলিকে 4টি ট্রানজিশন শ্রেণীতে ভাগ করছি। ডি ব্লক মৌলগুলিকে 4টি ট্রানজিশন শ্রেণীতে ভাগ করছি। প্রথমটাকে বলে 3D শ্রেণী, কারণ কি এর বহিস্থ কক্ষের আগের কক্ষ বা পেনাল্টিমেট সেলটা বা সর্বশেষ ইলেকট্রনগুলো 3D কক্ষপথে প্রবেশ করছে। তারপরে আসছে 4D শ্রেণী, তারপরে আসছে 5D শ্রেণী, তারপরে আসছে 6D শ্রেণী। ফোর্থ পর্যায়ে মানে অ্যাকচুয়ালি 3D শ্রেণীতে কোন কোন মৌলগুলো আছে? 10টি মৌল আছে। স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, Zn। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে এটা 3D কক্ষপথে সর্বশেষ বা যোজ্যতা ইলেকট্রনগুলো প্রবেশ করছে, তাই একে বলা হয় 3D শ্রেণী। 4D শ্রেণী কাকে বলছে? না, যাদের ইলেকট্রনগুলো বা যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে 4D শ্রেণীতে 4D মানে কক্ষকে প্রবেশ করছে, তাদেরকে বলবো 4D শ্রেণী। যেমন উদাহরণ ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, ইট্রিয়ামের পর জার্কোনিয়াম, তারপরে নায়োবিয়াম, তারপরে মলিবডিনাম, টেকনিসিয়াম, রুথেনিয়াম, প্যালাডিয়ামের পর হচ্ছে যে টেকনিসিয়াম, রুথেনিয়াম, প্যালাডিয়াম, সিলভার আর ক্যাডমিয়াম। ওকে, একইভাবে 5D শ্রেণী আছে। 5D শ্রেণীর মৌল হচ্ছে ল্যান্থানাম থেকে Hg পর্যন্ত। আর দেখো 6D শ্রেণীতে আছে, সপ্তম পর্যায়ে আছে অ্যাক্টিনাম থেকে ক্যালিফোর্নিয়াম পর্যন্ত। অ্যাক্টিনিয়াম থেকে কোপারনিশিয়াম। এখন প্রশ্ন হচ্ছে এখানে ল্যান্থানাম লিখেছি, হাফনাম লিখেছি, তার কারণ হচ্ছে এখানে মাঝখানে 14টা মৌল আছে যাদেরকে আমরা বলি ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড, এবং তারা এই ল্যান্থানাম আর হাফনামের মধ্যে অবস্থান করে। অর্থাৎ ল্যান্থানামের মানে ইলেকট্রন নাম্বার হচ্ছে 57, আর হাফ নামের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে যে 72। তার মানে দেখো 51 থেকে 72 পর্যন্ত মোট দেখবে 57 থেকে 72-র মধ্যে মোট 14টা মৌল আছে। সেই 14টা মৌল কি করছে? ল্যান্থানাম আর হাফ নামের মধ্যে, তাদেরকে বলা হয় ল্যান্থানয়েডস, ঠিক আছে, বা ল্যান্থানাইডস। সেটা আমি এ ব্লকে আসবো। আর এইখানে অ্যাক্টিনিয়াম আর রাদারফোর্ডিয়ামের মাঝখানে আরো 14টা মৌল আছে যাদেরকে বলা হয় অ্যাক্টিনাইডস, এবং সেটাও হচ্ছে কি
ইনার ট্রানজিশন এলিমেন্ট বা এফ ব্লক মৌল, সেটা পরে আসছে। ওকে, এইবার ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য দেখো। ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য কি? এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস খুব ইম্পর্টেন্ট। n-1 ডি 1 থেকে 10, ns 0 থেকে 2। ঠিক আছে, খুব ভালো করে মুখস্থ করবে, পরে এইগুলো সব নিয়ে ডিটেলস আলোচনা হবে। এই মৌলগুলির উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই মৌলগুলি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তার মানে এরা কি হার্ডি মৌল। আয়রন, আমরা জানি আয়রন, কপার, এগুলো কি সব হার্ডি মৌল, কারণ এদের ক্রিস্টাল যখন গঠন হচ্ছে তখন এরা কি করছে, খুব দৃঢ়ভাবে ক্রিস্টালটা বা কেলাসটা গঠন হয়। তার জন্য কি হচ্ছে, এরা খুব দৃঢ় হয় এবং এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অর্থাৎ মেল্টিং করতে আর বয়েলিং করতে প্রচুর টেম্পারেচার লাগে। চলো আর কি বলছে, অধিকাংশ ডি ব্লক মৌলের মৌলগুলি রঙিন যৌগ বা লবণ তৈরি করে। তার মানে এই যে যৌগগুলো যখন কমপ্লেক্স ফরমেশন করে বা লবণ তৈরি করে, লবণ বলতে কি, ধাতুগুলো অধাতুদের সঙ্গে, যেমন জিঙ্ক ক্লোরাইড, কপার ক্লোরাইড, আয়রন সালফেট, ফেরাস সালফেট, কপার সালফেট। ধরো আমি বলছি FeSO4 হালকা গ্রিন, সবুজ, হালকা সবুজ। আবার তুঁতে বা কপার সালফেট নীল। ঠিক আছে, আবার জিঙ্ক সালফেট এইটা দেখো সাদা। এরকম অনেক চলবে। নিকেলের যে সমস্ত স্যাম্পেল তারা সবুজ হয়। ম্যাঙ্গানিজের অনেক সময় দেখো গোলাপি বা সবুজ হয়। তাহলে এরা হচ্ছে যে ম্যাক্সিমামই ডি ব্লক মৌলগুলো তাদের যখন যৌগ তৈরি করে তারা কি করে না, কালার বা রঙিন যৌগ তৈরি করে। ডি ব্লক মৌল তাদের আয়ন ও যৌগ সাধারণত প্যারাম্যাগনেটিক হয়। প্যারাম্যাগনেটিক ব্যাপারটা কি? প্যারাম্যাগনেটিক ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থেকে যায়, ধরো ম্যাঙ্গানিজের কত 25। দেখো বাইরের যে ডি কক্ষক 3d আর 4s টা পূর্ণ থাকে, কিন্তু 3d তে দেখো 5টা অযুগ্ম ইলেকট্রন থাকে। এই যে অযুগ্ম ইলেকট্রন তারা কি করে, নিজের অক্ষের চারিদিকে ঘুরে, আইদার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইলেকট্রন ঘুরলে তার চারিপাশে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। তাহলে যাদের অযুগ্ম ইলেকট্রন আছে বা বিজোড় ইলেকট্রন আছে, তারা কি করে, তার চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে, অর্থাৎ তারা ম্যাগনেটিক মানে কি বলবো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তাদের হচ্ছে যে চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় বা বিকর্ষিত হয়। তাহলে তাদেরকে বলবো প্যারাম্যাগনেটিক যৌগ। প্যারাম্যাগনেটিজম বা ম্যাগনেটিক মুভমেন্ট মানে ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে যে √n × n+2, যেখানে n সমান অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে 5টা, তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 5 × 5 + 2 সমান √35। তাহলে 6 × 6 = 36 হয়। তার মানে এটা 5.9 near equals to 5.9 bm বা বোর ম্যাগনেটন, এর হচ্ছে একক bm। তাহলে এরা কি বলবো, ডি ব্লকের মৌলগুলো তাদের আয়ন ও যৌগ সাধারণত প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়। ঠিক আছে, চলো এদের পরমাণু বা আয়নে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে এবং এরা আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগই তৈরি করতে পারে। তাহলে এরা আয়নিক যৌগ তৈরি করে, এই যৌগগুলো আয়নিকও তৈরি করে এবং সমযোজী যৌগও তৈরি করে। ঠিক আছে, এটা জানার সেরকম কিছু নেই। এটা দেখো এদের অক্সিডেশন স্টেট বা আকৃতির উপরে নির্ভর করে আয়নিক হবে বা না সমযোজী হবে সেটা ডিপেন্ড করে। এইবার দেখো অধিকাংশ ট্রানজিশন মৌল অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আমরা দেখবো প্যালাডিয়াম, নিকেল, প্ল্যাটিনাম, আয়রন, তোমরা মলিবডিনাম তোমরা পড়েছো,
যে অ্যামোনিয়া প্রস্তুতিতে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে আয়রন চূর্ণকে কি করা হয়, অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, অধিকাংশ তাই ট্রানজিশন মৌলকে আমরা ক্যাটালিস্ট হিসাবে ব্যবহার করতে পারি। এরা পরিবর্তনশীল জারণ অবস্থা বা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট প্রদর্শন করেন। এটা স্বাভাবিক। আমি কি বলেছি, একটু আগেই বলেছি এদের যোজ্যতা কিভাবে দেখায়। কখনো এস অরবিটাল থেকে দেখো 3d5 যদি হয় 4s, তাহলে এস এবং ডি উভয় কক্ষের ইলেকট্রনিকই যোজ্যতাতে অংশগ্রহণ করে। তাহলে এস থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে +2 অক্সিডেশন তৈরি করবে। তারপরে যদি ডি থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে +3, তারপরে +4, এরকম চলতে থাকবে। তাহলে এরা কি করবে, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। যেমন তোমরা দেখো আয়রন, আমরা জানি আয়রন 2+ হয়, আয়রন 3+ হয়, ম্যাঙ্গানিজ 7+ হয়, ম্যাঙ্গানিজ 2+ হয়। ঠিক আছে, এরকম অনেক আছে, ক্রোমিয়াম 3+ হয়, ক্রোমিয়াম 6+ হয়। তাহলে এরা কি করবে না, পরিবর্তনশীল জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট শো করবে। চলো, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি যাদের ইলেকট্রন বিন্যাসে দেখো ডি কক্ষ পূর্ণ থাকে, কিন্তু তারা সন্ধিগত মৌলগুলির অধিকাংশ বৈশিষ্ট্য প্রদর্শন করে না। জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, এই জি যাদের ইলেকট্রন বিন্যাস n-1d, এটাকে n-1d 10 করে দাও, 1 থেকে 10 নয়, n-1d n 0 থেকে 2। ঠিক আছে, এদের যেগুলো যদি নিউট্রাল স্টেটে থাকে, জিঙ্ক, এদের ইলেকট্রনিক কনফিগারেশন 3d10 4s2। আবার জিঙ্ক 2+ সর্বোচ্চ যে জারণ অবস্থা দেখায়, এদের ইলেকট্রনিক কনফিগারেশন 3d10 4s0। ঠিক আছে, তার জন্য দেখো n-1d10 ns 0 থেকে 2, n-1 কেন, এটা 3, এটা 4, এটা যদি n হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তার থেকে 1 কম, তাই n-1। তাহলে এরা কখনোই দেখো দেখাচ্ছে না এদের ডি কিন্তু সবসময় পূর্ণ আছে, তাই এরা অধিকাংশ ক্ষেত্রেই ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌলের ধর্ম প্রদর্শন করে না। ঠিক আছে, চলো, বি ব্লক মৌলগুলি সন্ধিগত আচরণ প্রদর্শন করে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলগুলির মাঝামাঝি, তাই এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, এইবার আসছি এ ব্লক মৌল। আচ্ছা, এ ব্লক মৌল কাকে বলে? যে মৌলগুলির সর্বশেষ ইলেকট্রনটি অ্যান্টি পেনাল্টিমেট সেলের, অর্থাৎ পেনাল্টিমেটেরও আগের সেল, ঠিক আছে, এফ অরবিটালে প্রবেশ করে, তাদেরকে এ ব্লক মৌল বলে। এদের আভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টও বলা হয়, এবং এরা ল্যান্থানাইডস ও অ্যাক্টিনাইডস নামে দুটি শ্রেণীতে বা দুটি সারিতে বিভক্ত থাকে, এবং প্রতিটি সারিতে 14টা করে মৌল থাকে। তাহলে ল্যান্থানাইডসও 14টা, আমি পড়িয়েছিলাম প্রথম ক্লাসে, ল্যান্থানাম, সিরিয়াম, প্যাসিডিমিয়াম, নিওডিমিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম এন্ড লুটেসিয়াম। দিস ইজ কল্ড ল্যান্থানাইডস। এবং অ্যাক্টিনাইড থেকে শুরু করে লাউরেন্সিয়াম পর্যন্ত 14টা মৌলকে আমরা বলি অ্যাক্টিনাইডস। আগের ক্লাসে পড়িয়েছি। ঠিক আছে, তাহলে এদের ইলেকট্রন বিন্যাসে কি হচ্ছে, যে পেনাল্টিমেটের আগের সেল বা অ্যান্টি পেনাল্টিমেট সেলে সর্ববহিষ্ঠ ইলেকট্রনটা বা যোজ্যতা ইলেকট্রনটা প্রবেশ করে। তাহলে এখন দেখে নিই বৈশিষ্ট্য সমূহ। কি বৈশিষ্ট্য? এফ ব্লক মৌলগুলোর সাধারণ বহিস্থ ইলেকট্রনিক কনফিগারেশন, ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট। এই যে এফ ব্লক মৌল আর ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেখানে এন এর আমি সংখ্যা বলে দেবো না, এনটা এন আকারে, এনটা যে কোনো 1 হতে পারে, 2 3 4 5 এরকম হতে পারে। 1 হবে না, 1 2 হবে না, 3 4 5 হতে পারে। তাহলে দেখো n-2, সরি 3ও হবে না। ঠিক আছে, দেখো তাহলে এটা এফ ব্লক মৌলগুলির সাধারণ বহিস্থ ইলেকট্রনের বিন্যাস হলো n-2, এফ 0 থেকে 14। এফ এ দেখো 14টা ইলেকট্রন ধরে, কারণ এফ এর 7টা
কক্ষক, 7টা কক্ষক, 7 দুগুণে 14টা ইলেকট্রন ধরবে। তাহলে 0 থেকে মানে একটাও থাকতে পারবে না, আবার সেখান থেকে 14টা পর্যন্ত থাকতে পারে। n-1 d 0 থেকে 10 ns2। আমরা যখন ডিটেলস পড়বো তখন এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আবার আসবো। আমাদেরকে এফ ব্লক এলিমেন্ট বা ল্যান্থানাইডস পড়তে হবে। এইবার এফ ব্লক মৌলগুলো উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু হয়। এদের তাহলে গলনাঙ্কও হাই এবং স্ফুটনাঙ্কও হাই। চলো, কারণ এদের ক্রিস্টালটা খুব দৃঢ় হয়। এই মৌলগুলির পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় স্বাভাবিক। এখানে দেখো ডি অরবিটাল থেকে এফ অরবিটাল থেকে এবং এস অরবিটাল থেকে বহিস্থ এস আর অ্যান্টি পেনাল্টিমেট এফ অরবিটাল থেকে ইলেকট্রন বেরিয়ে এরা অক্সিডেশন স্টেট শো করতে পারে। তার জন্য এরা কি করে, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। এবং এদের সবচেয়ে স্থায়ী জারণ অবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যান্থানাইডের সব থেকে স্থায়ী জারণ অবস্থা হলো +3। তাহলে বেশিরভাগ ল্যান্থানাইডস বা অ্যাক্টিনাইডস মৌল তারা +3 অক্সিডেশন স্টেট প্রদর্শন করে। এই মৌলগুলি রঙিন লবণ গঠন করে। এরাও হচ্ছে যে ট্রানজিশন মৌলের মতো কালার সল্ট তৈরি করে এবং করে, কারণ এদের লবণ দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে। আর তাহলে ফিজিক্সে আমরা পড়েছি যে আলো থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য মানে আসে তার মধ্যে এই সল্টগুলো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে তার পরিপূরক যে মানে বর্ণ সেটাকে প্রদর্শন করে। তাই এরা সবাই কালার প্রদর্শন করে। ঠিক আছে, সব অ্যাক্টিনাইড মৌলই প্রকৃতিতে তেজস্ক্রিয়। লাস্ট হচ্ছে দেখো, আমরা জানি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যত অ্যাক্টিনাইডস মৌল আছে সবাই কি প্রকৃতিতে তেজস্ক্রিয়। ওকে, আজকে তাহলে আমরা এস, পি, ডি এবং এফ ব্লক মৌলের সমস্ত ধর্মটাই আমরা পড়ে নিলাম। ঠিক আছে, এস, পি, ডি এবং এফ ব্লক মৌলের সমস্ত ধর্ম আমরা পড়ে নিলাম এবং কাকে বলে জেনে নিলাম। পরের দিন আমরা পর্যায় সারণীর মৌলগুলোর সম্বন্ধে যেসব ভৌত ধর্ম, তাদের আকৃতি, তাদের তড়িৎ ঋণাত্মকতা, তাদের ইলেকট্রন অ্যাফিনিটি ইন ডিটেলস আলোচনা করব। তাহলে ক্লাস 2 তোমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এরপরে হবে ক্লাস 3, খুব শীঘ্রই চলে আসবে। তো দেখো, আজকে এই পর্যন্ত এই ক্লাসটা হলো। এখন যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে দাদা এই জায়গায় বুঝতে পারছি না, কি স্যার এই জায়গায় বুঝতে পারছি না, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে 9126346443। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9126346443। এই নাম্বারে আমাকে মেসেজ করে কোনো যদি কমপ্লেন থাকে যে আমি এই কোশ্চেনটা পাচ্ছি না বা এ করতে পারছি না, তাহলে অবশ্যই জানাবে। আমি তোমাদের তন্ময় স্যার সর্বোত্তভাবে তোমাদেরকে সাহায্য করব। ওকে, টাটা, আজকের মতো এইখানেই ক্লাসটা শেষ হলো।